সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর সাকিব লন্ডনের এক মেডিকেলে চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো, আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকে আসতে বলল। গিয়ে দেখি লিমাও ওর সাথে আছে। ওদের তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা, আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথাই লিমা যেন কেমন করে তাকালো। মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন। এসেই ঠাস ঠাস করে চর মেরে বলতে লাগলেন, সারাদিন কইছিলি? আমি কোনো কথা বলছি না। তখন বড় আপু বলল, নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গেছিল, যার যে স্বভাব। আপু, তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বলে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ও পায় না কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবারে কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবু ভালো হতো। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবু ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতে হতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে টাকা রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানো তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা, বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দিব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আব্বা বলে উঠলেন, ওই দিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে হলো? কি বলতে চাচ্ছিস? এসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বা আর কোনো কথাই বলল না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আব্বা। এরপরেও কিভাবে বাসা থেকে বাইর হতে বলো আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছু ভালো লাগছিল না, না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল। ওর সাথে কোনো কথাই বলি নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করছি? কিছু করিস নাই। সরি, তোর কষ্টের দিনে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সেই আগের সম্মানটা থাকতো বল? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ও সব ঠিক বলছে। আমি তো এইসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত। তোকে না বলে এইসব আমার করা একদমই ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না রে। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবুও এরকম করিস না তুই। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিচ্ছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুজনেই একটু করে খেলাম। সাকিব বাসায় নামিয়ে দিতে আসছে। সাকিবকে দেখে আব্বা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমিও রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বলল, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো?